আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। তিলোত্তমার আরেক বড় অপরাধীর নাম কিন্তু সামনে এসছে, যেটা ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন। মানে সিবিআই চূড়ান্ত চার্জশিট এবার কিন্তু কোর্টে জমা দিলেন। কি হলো, কি আছে সেই চার্জশিটে, চলো ডিটেলসে বলবো সেই বড় অপরাধীর নাম কি। চলো প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার এই যেই ঘটনাটা ঘটেছে তিলোত্তমার সাথে, সেই ঘটনাটা ঘটা মানে আরজি কোরের ঘটনাটা ঘটা 1 বছর থেকেও বেশি হয়ে গেছে, তাই তো। 2024 আগস্ট মাসে ঘটনাটা ঘটেছিল, কিন্তু 2025 এবার শেষ হতে চললো, 2026 পড়বে। মানে এতদিনেও তিলোত্তমার ঘটনাটা এখনও অবধি তদন্ত প্রক্রিয়া চলছে, এখনও অবধি বিচার প্রক্রিয়া চলছে, যেখানে আমরা এখনও অপেক্ষায় রয়েছি যে তিলোত্তমার বিচার আদৌ কবে হবে, কবে অপরাধীরা শাস্তি পাবে। ফাইনালি চার্জশিট কিন্তু কোর্টে জমা পড়েছে, সিবিআই দিয়েছে। কি হলো আপনাদেরকে ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা। প্রথমত আপনাদেরকে বলি যে পার্কিং লট হোক অথবা কাফে নিজেদের লোকেদের বরাত পাইয়ে দিতে সই জাল করেছিলেন সন্দীপ ঘোষ, আক্তার আলীরা। বুঝতে পারছেন? মানে এই যে আরজি কোরের যেই বড় মাথা, সবচেয়ে বড় কথা হলো এই সন্দীপ ঘোষ, উনি আরজি কোরের প্রিন্সিপাল ছিলেন তৎকালীন। তো সেই প্রিন্সিপাল ছিল গিয়ে আরজি কোরের বড় মাথা। আর সেই মাথা যত আজে বাজে কিছু হতো সেই সমস্ত কিছুতে পাস করাতো এই আরজি কোরের বড় মাথা সন্দীপ ঘোষ। এবার সেখানে বলা হচ্ছে যে আরজি কোরের মানে সমস্ত কিছু জাল সই পাইয়ে দিতে সাহায্য করেছিলেন সন্দীপ ঘোষ, আক্তার আলীর নামও কিন্তু সেখানে জয়েন্ট হয়েছে। এই কাজে শশীকান্ত চন্দক তাদের দোসর ছিলেন বলে অভিযোগ সিবিআইয়ের। বুঝতে পারছেন? মানে এই কাজে কিন্তু শশীকান্ত চন্দক তাদের দোসর ছিলেন বলে জানা গেছে, মানে সিবিআই এটা তদন্তে পেয়েছেন। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় দ্বিতীয় তথা চূড়ান্ত চার্জশিটে শশীকান্ত চন্দককে বেশিরভাগ সই জাল করেছেন বলে দাবি করেছেন সিবিআই অফিসাররা সেই চার্জশিটে। এমনকি এই ব্যাপারে নিশ্চিত হতে শশীকান্তর সই ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়েও পরীক্ষা করিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। ওনারা শুধুমাত্র এমনি এমনি বলছেন না, ওনারা রীতিমতো চার্জশিট জমা দেওয়ার আগে তার সই নিয়েও কিন্তু তারা বিশেষজ্ঞদের মানে ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়েও পরীক্ষা করিয়েছেন, সেখানে প্রমাণ পেয়েছেন। গত সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আরজি কোরের আর্থিক দুর্নীতির মামলায় মানে আরজি কোরের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী ও শশীকান্ত চন্দকের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করেছেন। বুঝতে পারছেন? এই চার্জশিটে সিবিআইয়ের দাবি সন্দীপ ঘোষ আর আরজি কোরের অধ্যক্ষের পদে যোগ দেওয়ার আগেই আফসার আলী খানের সঙ্গে পরিচয় ছিল আক্তার আলীর। এই আফসার আলী খান পরে সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করেন। তার দুর্নীতির দোষর হওয়ার অভিযোগে আফসার আলী খানকেই সিবিআই গ্রেপ্তার করেছিলেন। আমরা জানি, এটা আমরা আগেও শুনেছি যে আফসার আলী খান, যার একটি কথা খুব ভাইরাল হয়েছিল, তাই তো, যে একজন সিকিউরিটি গার্ড মানে উনি বলেছিলেন যে সিএমকে ফোন করুন, তাই তো, এই ধরনের একটা ডায়লগ বা এক ধরনের একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, যেখানে দেখুন যে বলা হচ্ছে যে এই আফসার আলী খান মানে অধ্যক্ষের পদে জয়েন দেওয়ার আগে আফসার আলী খানের সঙ্গে পরিচয় ছিল কিন্তু এই আক্তার আলীর। এই আফসার আলী খানই কিন্তু সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী হিসাবে পরবর্তীতে কাজ করেন এবং তার দুর্নীতির মানে দোসর বিভিন্ন দুর্নীতির সাথে আফসার আলী খানকে যোগে আমরা মানে দেখেছি বা সিবিআই প্রমাণ পেয়েছে, যেখানে কিন্তু গ্রেপ্তার করা হয়। সিবিআই গ্রেপ্তার করে আফসার আলী খান কিন্তু এখন আপাতত জেলে রয়েছেন। সিবিআইয়ের দাবি আরজি করে কাফের জন্য অন্তত 8টি সংস্থার কাছ থেকে কোটেশন নেওয়া হয়। বুঝতে পারছেন? তার মধ্যে একটি সংস্থা ছিল আফসারের স্ত্রী নার্গিসের নামে। ওই সংস্থাগুলির কর্তাদের সই জাল করে কোটেশন দেওয়া হয়। বুঝতে পেরেছেন? ওই সংস্থাগুলির কর্তাদের সই জাল করে কোটেশন দেওয়া হয়। প্রত্যেকটি সই শশীকান্ত চন্দক জাল করেছিলেন বলে অভিযোগ কিন্তু সিবিআইয়ের। এমনভাবে সেগুলি তৈরি করা হয় যাতে সন্দীপ ঘোষ ও আক্তার আলীর ঘনিষ্ঠই
কাফের বরাত পান। এমনকি 3 মাসের বদলে 1 বছরের জন্য কাফের বরাত দেওয়া হয়। তার উপর যাতে আফসারের সংস্থা 5 বছরের জন্য কাফের বরাত পায়, সেজন্য আফসারের স্ত্রী নার্গিসের সই জাল করে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। চার্জশিটে সিবিআইয়ের দাবি, ওই আবেদন ফরওয়ার্ড করেছিলেন 2 জন। মানে সিবিআই চার্জশিটে এটা দাবি করেছে যে ওই আবেদন ফরওয়ার্ড করেছিলেন 2 জন। তাদের নামের পাশে বিধানসভার সদস্য উল্লেখ করেছে মানে সিবিআই। বুঝতে পারছেন? সিবিআই তাদের নামের পাশে কিন্তু বিধানসভার সদস্য বলেও কিন্তু উল্লেখ করেছে। শুধু তাই নয়, আরজিকর চত্বরে গাড়ি পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হতো। ওই পার্কিংয়ের বরাতের জন্যও সই জাল করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও সন্দীপ আক্তারদের ঘনিষ্ঠ 2 জনকে বরাত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে চার্জশিটে দাবি করেছেন সিবিআই। আবার বিশেষ ক্ষেত্রে 2টি সংস্থার ইনভয়েস ব্যবহার করে টাকা তোলা হয়েছে। আবার কাফের বরাত পাওয়া এক ব্যক্তির সই জাল করে 95,316 টাকা তুলে নেওয়া হয়েছিল বলেও সিবিআই কিন্তু চার্জশিটে উল্লেখ করেছেন। মানে বুঝতে পারছেন কত রকমের, মানে আমরা তো জানি যে আরজি করে হলো গিয়ে দুর্নীতির ভাণ্ডার, তাই না? সেই আরজি করে এবার যে নতুন যেই 2 জনের নাম জড়িয়েছে, যেটা হলো আক্তার আলী, যার নাম আমরা আগে থেকে জানতাম, তবে আমরা জানতাম না যে উনি দুর্নীতির সাথেও জড়িত। এবার আক্তার আলী সাথে কিন্তু আরেকজন ব্যক্তি, যে ব্যক্তিটির নাম আপনাদেরকে বললাম, এই 2 জন ব্যক্তি, যেটা হলো যে শশীকান্ত চন্দক, এই 2 জন ব্যক্তির নাম, মানে আক্তার আলী আর শশীকান্ত চন্দক, এই 2 জন ব্যক্তির নাম কিন্তু নতুন করে দুর্নীতির ঘরে জমা হয়েছে, মানে দুর্নীতির খাতায় জমা হয়েছে, এরাও দুর্নীতিতে সামিল। ঠিক আছে? শশীকান্ত চন্দক বলছে যে শশীকান্ত চন্দকের সাহায্য নিয়ে দুর্নীতির মাথারা ওই সইগুলি জাল করে, মানে ওই সইগুলি জাল করেন বলে সিবিআইয়ের অভিযোগ। 16ই ডিসেম্বর আক্তার আলীর সঙ্গে শশীকান্ত চন্দককেও আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সিবিআই, যেটা চার্জশিটে উল্লেখ করা রয়েছে। বুঝতে পারছেন এখানে কত কি হচ্ছে? একটা মেয়ে তার ডিউটির জায়গায়, তার কাজের জায়গায়, মেয়েটি এভাবে আছড়ে তার প্রাণটা গেল। তর্পে তর্পে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে মেয়েটি তর্পেছে। তাকে রীতিমতো তার প্রতিবাদের জন্য তাকে আজকে এই ঘটনার বলি হতে হয়েছে, তাই না? কিন্তু দেখুন, যেখানে যেই অপরাধীরা এই সমস্ত কাজ করেছে, সেই অপরাধীরা কি করে খোলা আম এখন অবধি ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, মানে মেয়েরা এই ধরনের ঘটনার শিকার হচ্ছে, কিন্তু মেয়েরা কখনো সেটার বিচার পাচ্ছে না। আজকে তিলোত্তমা আমাদের মাঝখানে আর নেই, তাই না? সে আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু তিলোত্তমার মা বাবার কোলটা যে ফাঁকা হয়ে গেছে, তারা যে আজকে মেয়ের জন্য লড়াই করে যাচ্ছে, সেই বিচারটা কে দিবে? কবে পাবে সেই মা বাবা বিচার? তারা শুধুমাত্র জীবনে বেঁচে আছে একটাই আশা নিয়ে, তাদের জীবনে আর বাঁচার কোনো আশা নেই, কোনো লক্ষ্য নেই। তার একমাত্র মেয়ে, যেই মেয়েকে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে তারা পড়াশোনা করাচ্ছিল, সেই মেয়ে সমস্ত স্বপ্ন ভেঙে নিমিষের মধ্যে তার প্রাণটা চলে গেছে। না, মেয়েটা অনেক আছড়ে আছড়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু স্বপ্নগুলো মনে হচ্ছে একদম এক চুটকিতে ভেঙে গেল। মেয়েটার মা বলছে, আমি আমার মেয়ের সাথে রাত্রেবেলা ঘুমানোর সময় আমি কথা বললাম, সকালে শুনছি আমার মেয়ে নাকি মারা গেছে। বিশ্বাস করা যায়? আমরা অবশ্যই অধীর আগ্রহে থাকবো, অপেক্ষায় আছি কবে তিলোত্তমা বিচার পায়, আর সেই খুনিদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এটা আমরা সকলে চাই। কারণ অনেক তো হলো, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যা অবস্থা, সত্যি এটা মানা যায় না। একদিকে দেখুন মানে স্বাস্থ্য ব্যবস্থা কি করে এত দুর্নীতিতে ভরে গেছে, মানে হাসপাতালে, সরকারি হাসপাতালে এত দুর্নীতি, অথচ আমাদের দিদি, আমাদের সিএম কিছু জানেন না। তারপর এই যে টিচাররা, যেই টিচাররা মানে নিজেদের অধিকারের জন্য কীভাবে লড়াই করছেন, সেখানেও দিদি নাকি কিছুই জানেন না। দিদি শুধু ভোট নেবেন, ঠিক আছে?
দিদিকে আমরা জিতাতে, মানে দিদিকে আমাদেরকে জিতাতে হবে। দেখুন আপনাদেরকে একটি তথ্য দিই, যেটা হলো 32,000 চাকরি মামলাও কিন্তু বিরাট মোড়। যেটা হলো কি বলছে যে প্রাথমিক শিক্ষককে হ্যাঁ স্বস্তি দিয়ে সম্প্রতি টেট মামলায় বড় রায় দিয়েছে হাইকোর্ট। যেটা হলো হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে বুধবার প্রাথমিকের 32,000 মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের বেঞ্চে জানালো, মানে প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি কিন্তু বহাল থাকছে। তারপর দেখুন যে আগেভাগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পর্ষদ হাইকোর্টের এই রায়ের সামনে আসতেই, মানে হাইকোর্টের এই রায় সামনে আসতে না আসতেই এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কথা শোনা যাচ্ছে। এই আবহে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হলে যেন একতরফা শুনানি না হয়। সুপ্রিম কোর্টে আগেভাগে সে আর্জি নিয়ে হাজির পর্ষদ। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতে পর্ষদের তরফে একটি কেভিয়েট দাখিল করা হয়েছে। এখানে উল্লেখ্য, এখনও পর্যন্ত এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কোনো মামলা হয়নি ঠিকই, কিন্তু আগামী সপ্তাহে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ এই নিয়ে সুপ্রিম দুয়ারে যেতে পারে বলে সূত্রের খবর। তাই আগেভাগেই তৎপর পর্ষদ। 2023 সালের 12ই মে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরির বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চ সেই মামলার রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে জানায়, এভাবে 9 বছর পর একসঙ্গে এতজনের চাকরি কেড়ে নিলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে। মূলত 32,000 শিক্ষকের পরিবারের কথা ভেবে মানবিক কারণে চাকরি বহাল রেখেছে হাইকোর্ট। এই নিয়ে শুরু হয়েছে বিরোধিতা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় সর্বোচ্চ আদালতে মামলা হলে একতরফাভাবে তার শুনানি হয়ে যায়। এক্ষেত্রে যাতে তা না হয় তাই আগেই কেভিয়েট দাখিল করে রাখল পর্ষদ। এই বিষয়ে পর্ষদের বক্তব্য, এই সংক্রান্ত মামলা হলে যেন তাদের বক্তব্য শোনা হয়। সুপ্রিম কোর্টে মামলা হলে পর্ষদকেও নোটিশ দেওয়া হবে, সুতরাং তারাও নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পাবে। পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় কি না, মামলা দায়ের হয় কি না, না হলে কোন মামলাটি কোন দিকে মোড় নেই সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই বেহাল, যেখানে টিচাররা নিজেদের অধিকারের জন্য মমতা ব্যানার্জিকে এক ভাষায় অ্যাটাক করছেন, ওনারা অধিকারের জন্য লড়াই করছেন। অন্যদিকে যেই মেয়ে তার কাজের জায়গাতে এভাবে বলি হয়ে গেল। যাই হোক, তোমার বিচার কবে হচ্ছে অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো সেই বিচারের জন্য। এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন আরও সমস্ত তথ্য পাওয়ার জন্য।